তো শেখ হাসিনা দিল্লিকে বলেছে যে পশ্চিমবঙ্গের ক্ষমতায় তার শুভেন্দুকে দরকার। দ্বিতীয়ত হলো শুভেন্দু তো নর্মাল ভোটে পাশ করবে না। এখন এই ভোটগুলো করার জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং লাগবে। এখন ভারত তো এই ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে এক্সপার্ট নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক, আজকের যে শিরোনামটি, সেই শিরোনামটি করতে আমি উদ্বুদ্ধ হয়েছি বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা এবং বহুকালের প্রত্যক্ষদর্শী কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। তিনি সেনাবাহিনীতে তার কর্মজীবন শুরু করেছিলেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, শুধু যেন তেনভাবে নয়, একেবারে ফ্রন্টিয়ার লাইনে। তাই নিয়ে এবং তার যারা লোকজন সবাই বলার চেষ্টা করছেন যে উই রিভোল্ট, আমরা বিদ্রোহ করলাম। এই কথাটি প্রথম বলেছিলেন কর্নেল অলি এবং তিনি তার নিজের মুখে সেটা বলেছেন। তিনি জিয়াউর রহমান সাহেবের খুব ঘনিষ্ঠ ছিলেন এবং জিয়াউর রহমান সাহেব তাকে উস্তাদ ডাকতেন, শিক্ষক ডাকতেন, টিচার। তিনি তার মিলিটারি সেক্রেটারি ছিলেন, মন্ত্রী ছিলেন, সংসদ সদস্য ছিলেন। তিনি বেগম জিয়ার খুবই ঘনিষ্ঠ ছিলেন। বেগম জিয়ার একেবারে দুর্দিনগুলোতে যখন তিনি বলতে গেলে একেবারে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, তো সেই সময়টিতে তিনি বেগম জিয়ার খুবই ঘনিষ্ঠ ছিলেন এবং তাকে বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে দিনের পর দিন তিনি বেগম জিয়াকে সাহায্য করেছেন। তারপর বেগম জিয়া আবার যখন রাজনৈতিক দল করেছেন, রাজনীতিতে এসেছেন, ক্ষমতা লাভ করেছেন, কর্নেল অলিকে তিনি যথেষ্ট মর্যাদা দিয়ে, সম্মান দিয়ে তার দলে রেখেছেন। কর্নেল অলির সাথে মূলত সমস্যা হয়েছে তারেক রহমান সাহেবের হাওয়া ভবনের সঙ্গে। এক, ২ নম্বর সমস্যা হয়েছে যে তার স্ত্রীকে নিয়ে, এবং জামাতের সাথে তার স্ত্রীকে নিয়ে সমস্যা হলো যে ওই সময়টাতে হাওয়া ভবন জনাব তারেক রহমান সাহেব এবং বিএনপি নীতিগতভাবে জামাতকে প্রাধান্য দিত এবং জামাত যা চাইতো সেটাই হতো। তো সেক্ষেত্রে যে চট্টগ্রামের একটি সংসদীয় আসন, সেই সংসদীয় আসনে কর্নেল অলি চাচ্ছিলেন যে তার স্ত্রীকে মনোনয়ন দেওয়া হোক। তো সেখানে তার স্ত্রীকে মনোনয়ন না দিয়ে জামাতকে যখন মনোনয়ন দেওয়া হলো এবং এটা নিয়ে যে একটা বিশ্রী পরিস্থিতি তৈরি হলো, সেই পরিস্থিতির প্রেক্ষিতে তিনি সদল বলে বেরিয়ে এলেন বহু সংখ্যক মন্ত্রীকে নিয়ে। আমার মনে নেই, এখনও বোধ হয় বাংলাদেশের ইতিহাসে এত বড় ক্যাবিনেট যাকে বলা হয় বিপ্লব হয়নি। অসংখ্য এমপি মন্ত্রীদেরকে নিয়ে তিনি এসে এলডিপি করলেন বি চৌধুরী সহ। এবং এই ঘটনার সঙ্গে তার নিঃসন্দেহে দেশি বিদেশি যারা শক্তির ধারক, এটা আপনি সিআইএ বলেন, বলেন, সম্পর্কে যে ছিল না তা নয়। এর কারণ হলো আমাদের দেশের যারা একেবারে রাস্তার লেদু গেদু ধলা, এদের সাথেও সিআইএ বড় বড় কর্তারা দেখা করে। তো সেখানে কর্নেল অলি এত বড় একটা সম্পর্ক, মানে সিদ্ধান্ত নেবেন সরকার থেকে মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে আরও বেশ কয়েকজন মন্ত্রীকে তিনি সেই ক্যাবিনেট থেকে বের করে এনে ৩০-৪০ জন এমপিদেরকে তিনি পদত্যাগ করতে বাধ্য করলেন বা ইনফ্লুয়েন্স করলেন। এটা সহজ ব্যাপার ছিল না। বাংলাদেশে একবারই হয়েছে, ভবিষ্যতে আর হবে না, এটা কর্নেল অলি করেছেন। তো সেই কর্নেল অলি এলডিপির এই কাজ করতে গিয়ে তার বিএনপির সঙ্গে কথা হয়েছে, অনেক নেতাদের সঙ্গে কথা হয়েছে গোপনে। এই কাজ করতে গিয়ে তার আওয়ামী লীগের তৎকালীন যারা নেতা ছিলেন তাদের কাছ থেকে তিনি নিঃসন্দেহে একটা আশ্বাস পেয়েছিলেন যে আপনি যা কিছু করবেন আমরা আছি, যদি আমরা আগামীতে ক্ষমতায় আসি এটা ভালো, অথবা এই পার্লামেন্টে আপনি যদি বিদ্রোহ করতে চান আমরা আপনাকে সমর্থন দেব, এরকম নানা রকম। আপনি যদি প্রধানমন্ত্রী হতে চান আপনাকে দরকার হলে প্রধানমন্ত্রী বানাবো। শেখ হাসিনা এই ধরনের কথাবার্তা বলতে পারেন। ফলে এই কথাগুলো বলার অর্থ যে একটি মানুষ সামরিক বাহিনীতে যোগদান করার পর তিনি দীর্ঘদিন বাহিনীতে ছিলেন, বাইরে ছিলেন, রাজনীতি করেছেন, দলের ভিতরে থেকেছেন, দলের বাইরে থেকেছেন। এখন আবার তারেক রহমান সাহেব যখন ক্ষমতায় এসছেন তাকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে তার এককালীন শত্রু
ঘোরতর শত্রু, জামাতের সঙ্গে তিনি মিত্রতা করেছেন। ফলে হি ইজ নট এ নর্মাল ম্যান। আমি আবার বলি, সে কোনো সাধারণ ব্যক্তি নয়, অসাধারণ ব্যক্তি। এ সমস্ত মানুষ যত বয়স হয় তাদের বুদ্ধির পরিপক্কতা বাড়ে। এ ধরনের মানুষের যত বয়স হয় তাদের তত সাহস বাড়ে, এবং অনেকে বুড়ো হলে মানুষের যেমন একটা মতিভ্রম হয়, যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসের মতিভ্রম, এরকম কিন্তু কর্নেল ওলির এখন পর্যন্ত দেখা যায় না। এখনও সে কেতাদুরস্ত স্টাইল করে চুল, মানে মানে যাকে বলা হয়, যেখানে কলপ রাখা দরকার সেখানে কলপ লাগায়, কালো রং, যেখানে সাদা করা দরকার সাদা রাখা যায়, পোশাক আশাকে, মানে তার বয়স যে প্রায় 85-86 বছর বা 87 বছর, এটা দেখে একটা মনে হবে না। তার কণ্ঠ ঠিক ওইরকম আছে। তো তিনি অতি সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন শেখ হাসিনা সম্পর্কে, সেই বক্তব্যের মোদ্দা কথা হলো, শেখ হাসিনা ভারতের প্রশাসনকে বলেছে যে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী রূপে শুভেন্দুকে তার দরকার। বোঝার চেষ্টা করুন। তাহলে ভারতের যেটা গণতান্ত্রিক বিধি ব্যবস্থা রয়েছে, সেখানে সবাই যে যার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে জয়লাভ করে আসে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এখনও ভারতে কল্পনা করা যায় না, কিন্তু এই পশ্চিমবঙ্গে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে শেখ হাসিনার পরামর্শে। এখন শেখ হাসিনা এই পরামর্শ কাকে দিয়েছেন? নরেন্দ্র মোদী, অমিত শাহকে। তাহলে বুঝুন দিল্লির উপরে শেখ হাসিনার কতটা প্রভাব। এটা আমি তো বললাম যে এই যে এত লম্বা কথা বললাম কর্নেল ওলি সম্পর্কে, এটা পাগলের প্রলাপ নয়। তো শেখ হাসিনা দিল্লিকে বলেছে যে পশ্চিমবঙ্গের ক্ষমতায় তার শুভেন্দুকে দরকার। দ্বিতীয়ত হলো, শুভেন্দু তো নর্মাল ভোটে পাশ করবে না। এখন এই ভোটগুলো করার জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং লাগবে। এখন ভারত তো এই ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে এক্সপার্ট নয়। তাহলে কি হলো? শেখ হাসিনার যে সমস্ত লোকজন বাংলাদেশ থেকে এখন ভারতে আছেন, দিল্লিতে আছেন, কলকাতাতে আছেন, তাদের সঙ্গে ভারতের প্রশাসনের একটা সমঝোতা হয়েছে, এবং সেই সমঝোতার ভিত্তিতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তারপরে সেই পশ্চিমবঙ্গের শুভেন্দুকে ক্ষমতা আনা হয়েছে। এটা কর্নেল ওলি বলেছেন। আমি ধরে নিলাম এটা সত্য। যদি সত্য হয় তাহলে পশ্চিমবঙ্গে শুভেন্দু নয়, মানে শেখ হাসিনা আসলে পশ্চিমবঙ্গের এখন গভর্নর, মানে যাকে বলা হয় নরেন্দ্র মোদীর প্রতিনিধি। শেখ হাসিনা যেভাবে বলবেন শুভেন্দু সেভাবেই চলবেন। আর পুরো কলকাতা, পশ্চিমবঙ্গ, শিলিগুড়ি, আসাম, এই পুরো এলাকা এখন শেখ হাসিনার একক কর্তৃত্বে চলবে, যদি কর্নেল ওলির এই বক্তব্য আপনি সত্য হিসাবে ধরেন। এবং ইতিমধ্যে দেখবেন যে শুভেন্দু ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা সেই ইউনূস জমানার চাইতেও খারাপ হয়ে গেছে। চীনের সঙ্গে সম্পর্ক করার জন্য বাংলাদেশ পাগল হয়ে গেছে। আমেরিকার গ্রিন সিগন্যাল চাচ্ছে। আর অন্যদিকে সীমান্তে বেশ কয়েকটি হত্যাকাণ্ড ঘটে গেছে গত কয়েকদিনে পর পর। এর বাইরে শুভেন্দু সরকার, মানে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা দিয়েছে যে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ হবে, এবং বিভিন্ন জায়গাতে এই কাঁটাতারের বেড়া পাহারা দেওয়ার জন্য যে জমি দরকার, সেই জমি পশ্চিমবঙ্গ সরকার বিএসএফকে দিবে, যেন তারা অসংখ্য ঘাঁটি এবং চৌকি তৈরি করতে পারে এবং সরাসরি সীমান্তে অনুপ্রবেশ বন্ধ করতে পারে। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে বাঙালি কাঁটাতারের বেড়াকে ভয় করে না। এটি খুবই হাস্যকর একটা কথা বলা হয়েছে। বাঙালি কাঁটাতারের বেড়াকে ভয় করে না। তো একজন, এই গল্পটা এরকম যে খুব কমন গল্প, সবাই জানে। সে বলছে যে একজন লোক বলছে তোকে একটা থাপ্পড় দেব। তো প্রতিপক্ষ বলছে যে আপনি থাপ্পড় দেবেন, আমি কি তার জন্য অপেক্ষা করব? আপনি কি বসে থাকবো? তো বলে যে তুই কি করবি? তো বলে যে আমি দৌড় দেব, আমি দৌড় দিয়ে পালিয়ে যাবো যেন আপনি থাপ্পড় দিতে না পারেন। তো এইরকম বাঙালির যে বীরত্ব, সেই বীরত্ব নিয়ে নানা রকম ব্যঙ্গ কৌতুক আছে, এবং সেই ব্যঙ্গ কৌতুকের সাথে বাঙালি
কাঁটা তারের বেড়াকে ভয় করে না। বাঙালি কাঁটা তারের বেড়া উপড়ে ফেলতে জানে। বাঙালি ওই কাঁটা তারের বেড়ার নিচ দিয়ে সুড়ঙ্গ করে চলে যেতে পারে। বাঙালি শিশুরা ওই কাঁটা তারের বেড়া অতিক্রম করতে গিয়ে কাঁটা তারের বেড়ার সাথে আটকে যেতে পারে এবং বিএসএফের গুলিতে প্রাণ হারাতে পারে। এছাড়া বাঙালি কাঁটা তারের বেড়াকে ভয় করে না, এর কি কি ব্যাখ্যা হতে পারে? যারা দিতে পারেন তারা দিয়ে দিন, আমি এটাই দিলাম আর কি। এই কথা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। সরকারের আরও দায়িত্বশীল মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি এই মুহূর্তে কায়েদে আজম, সরকারের কায়েদে আজম, প্রধান ব্যক্তি। তো সেই কায়েদে আজম তিনি বলছেন যে ভারত তার সীমান্তে বেড়া নির্মাণ করবে, কাঁটাতারে বেড়া দিবে, এটা তাদের অভ্যন্তরীণ বিষয়, এটি না আমাদের বলার কি আছে। কথা কিন্তু সত্য। ভারত কাঁটাতারে বেড়া নির্মাণ করবে, তাতে আমাদের কি? আপনার বাড়িতে আপনি দেয়াল তুলবেন, আপনাদের কি? আপনি প্রশ্ন করতে পারেন যে আমরা তার জবাবে দেয়াল তুলব কিনা, এটা হলো প্রশ্ন। তো এইভাবে দেখুন সীমান্ত নিয়ে বাকবিতণ্ডা চলছে, কথাবার্তা চলছে। সরকারের একজন উপদেষ্টা বলেছেন যে আগে যেভাবে শেখ হাসিনার জমানাতে গুলি করে লোক মারা হতো, ওটা এখন আর সম্ভব হবে না। যদি এই ধরনের কাজ দিল্লি করে বা ভারত করে, অর্থাৎ গুলাগুলি করে লোক মারে, বাংলাদেশ বসে থাকবে না। ভালো কথা, ভারত 3 জনকে মেরে ফেলেছে, এখন বাংলাদেশ বসে বসে কয়জনকে মেরেছে বা কীভাবে বসে থেকেছে বা দৌড় দিয়েছে, এই কথা তো আমরা জানতে চাই। আদারওয়াইজ এই ধরনের কথাবার্তাগুলো একবারই বলেছে, কিন্তু দ্বিতীয়বার এই কথাগুলো আর বললে মানুষজন বিশ্বাস করবে না। ইট মিনস ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্কটা আশা করা হচ্ছিল নতুন সরকারের জমানাতে, সেটা হচ্ছে না। দ্বিতীয়ত, এটা বুমেরাং হয়ে গেছে ইনুস জমানার চাইতে। তৃতীয়ত, যে বর্তমান সরকারকে ক্ষমতা আনার জন্য দিল্লির পক্ষ থেকে, রয়ের পক্ষ থেকে একটা মাস্টার প্ল্যান ছিল। এই ধরনের যে কথাবার্তা ছিল, এটি হয় মিথ্যা, তাহলে এক ধরনের প্রতিক্রিয়া হবে, আর যদি সত্য হয়ে থাকে তাহলে দিল্লি এবং রয়ের কথা যদি সরকার না শুনে, তাহলে সেক্ষেত্রে সরকার, দিল্লির সরকার বর্তমান বাংলাদেশ সরকারের উপরে কী কী নেতিবাচক শক্তি তারা প্রয়োগ করতে পারে, সব পাওয়ার প্রয়োগ করতে পারে, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ আছে। যেটা বলছিলাম, শেখ হাসিনা পশ্চিমবঙ্গে, ইট ডাজ নট মিন যে শেখ হাসিনা একেবারে ফ্লাই করে দিল্লির পরিবর্তে পশ্চিমবঙ্গতে এসে বসবাস করেছেন, তা নয়। এই যে শুভেন্দু যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলো, এখন আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তাদের ভিসা আছে না আছে ডাজ নট ম্যাটার, বুক ফুলিয়ে তারা এখন পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াবে, বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে যাবে। ওই যে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর, সে তো বিরাট একটা ফুলের চূড়া নিয়ে শুভেন্দুর সঙ্গে দেখা করে আসলো এবং সেই ছবি আবার সে ফেসবুকে দিল। আওয়ামী লীগের অসংখ্য টেলিগ্রাম, তারপরে যে সকল সামাজিক মাধ্যমে তাদের নিয়মিত যোগাযোগ হয়, সেখানে এই শুভেন্দুর আগমন, পশ্চিমবঙ্গে বিজেপির যে জয়লাভ, এটা নিয়ে রীতিমতো আনন্দ উল্লাস। এবং আওয়ামী লীগের যারা বাংলাদেশে পালিয়ে আছে, তারা সবাই এখন রীতিমতো প্রতিদিন পালা করে হাঁসের মাংস সেই বিভিন্ন জায়গাতে, যেখানে যেখানে পূর্বাচল আছে, নীলা মার্কেট আছে, তারপর ওয়েস্টিন আছে, যাদের সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী পাল্লা দিয়ে তারা হাঁসের মাংস খাওয়া শুরু করে দিয়েছে। তাদের শক্তি দরকার, গরম দরকার। এরই মধ্যে পশ্চিমবঙ্গের শুভেন্দু সরকারের সাথে সেলিব্রেশনকে কেন্দ্র করে বাংলাদেশের ছাত্রলীগের কয়েক দফা মিছিল হয়েছে। ছাত্রলীগের কমিটিগুলো নতুন করে গঠিত হচ্ছে, একটার পর একটা কমিটি দিচ্ছে। তো এই প্রেক্ষিতে এই যে কর্নেল ওলি যে কথাগুলো বললেন, যে শেখ হাসিনার পরামর্শে ভারত ইঞ্জিনিয়ারিং করে শুভেন্দুকে সেখানে বসিয়েছে, এবং সেটা যদি সত্যি হয় তাহলে শুভেন্দু বসে থাকবে না, শেখ হাসিনাও বসে থাকবে না, আর সরকার যারা আছেন তারা নিঃসন্দেহে নাকে তেল দিয়ে ঘুমাবে না। বুঝতে পারছেন যে সামনের যে পরিস্থিতিগুলো কতটা জটিল হয়ে যাচ্ছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।